সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। অ্যান্ড অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। যারা সরাসরি দেখছেন, পরবর্তীতে দেখবেন। আমি আজকে মনে করি আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। কারণ সাধারণত আমি ফাইন্যান্সের কথা বলে থাকি, আমাদের সবার হাউজিং স্টাডি এবং অন্যান্য জিনিস নিয়ে বেশি কথা বলে থাকি। আজকে যুদ্ধ নিয়ে কথা বলবো এবং এটার কেন প্রভাব কোথায় পড়তে যাচ্ছে সেটি তুলে ধরবো। এবং অনেকের মনে হবে যে এই অনুষ্ঠানটি সেটা নয়, তাহলে কি? কিন্তু অনুষ্ঠানটি যখন দেখবেন আপনারা পুরোপুরি বুঝতে পারবেন আমি কিসের সাথে কি এক সূত্রে গাঁথার চেষ্টা করছি এবং আমাদের সবার কি জানা উচিত। ওকে, সো এই হচ্ছে অবস্থা রাইট নাও। এই মুহূর্তে আমেরিকার সরকার, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, খরচ করছেন রাফলি $2 billion। আই এম নট কিডিং, $2 billion a day। প্রতিদিন তারা খরচ করছেন $2 billion। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, নাও ওয়াই আই এম সেইং দিস, এটি বলার কারণটা কি? দ্য প্রবলেম হচ্ছে যে এই নাম্বার যেটা আমরা দেখছি, এটা তো হেডলাইন নাম্বার। এটা বিভিন্ন পত্রিকায়, মিডিয়াতে আসছে অ্যাজ এ হেডলাইন নাম্বার। বাট হোয়াট ইজ হ্যাপেনিং? সো আপনি ধরে নিতে পারেন দিস ইজ নট এ রিয়েল কস্ট, এটি সত্যিকার কস্ট নয়। সো লেটস ব্রেক ইট ডাউন। কেন? রিয়েল কস্টটা কোথায়? সো আপনার যে হোয়াট উই নো, আমরা কি জানি? অ্যাকর্ডিং টু পেন্টাগনের ব্রিফিং অনুসারে টু দ্য কংগ্রেস, রাইট, দ্য ইরান ওয়ার খরচ পড়েছে $11.3 billion জাস্ট ইন দ্য ফার্স্ট 6 days, প্রথম 6 দিনে। বাট ইভেন দ্যাট নাম্বার, এই নাম্বারটি আছে, এইটাও এখন প্রশ্নবিদ্ধ, এবং ফর গুড রিজনস। সেনেটর কুন from the subcommittee of defense appropriation told রিপোর্টারদের কাছে জানিয়েছেন যে $11.3 billion যেটি খরচ করা হয়েছে রাফলি প্রথম কয়েক দিনেই। অ্যান্ড আরও উনি বলেছেন যে, and I quote, I expect that total operating number significantly above that, তাৎপর্যপূর্ণভাবে চেয়ে বেশি হবে, but my fair guess is $1.5 billion a day. And that varies day to day. এটা দিনের বিভিন্ন দিনের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন মিলিটারি অপারেশন, কতগুলো বোমা মারছেন, কতগুলো টামাহক মারছেন, আনকোট। এবং দ্য পেন্টাগন, এবং আমি আবারও কোটে বলছি, রিগার্ডিং দ্য কস্ট অফ অপারেশন এপিক ফিউরি, উই ওন্ট নো দ্য কস্ট, আমরা এটার খরচ জানতে পারবো না আনটিল দ্য মিশন ইজ কমপ্লিট, আনকোট। ওকে, সো বুঝতেই পারছেন আমার রিয়াকশন যেটা হবে টু দিস, লাইক ব্যক্তিগতভাবে, আই ডোন্ট লাইক ইট। কেন আই ডোন্ট লাইক ইট? কারণ যে এই ল্যাক অফ ট্রান্সপারেন্সি হিয়ার, আপনি পরিষ্কারভাবে কিছুই বুঝতে পারছেন না। দের ইজ নো ট্রান্সপারেন্সি হিয়ার। একজন এক কথা বলছেন। ইটস কাইন্ড অফ লাইক বহু আগে ন্যান্সি পলিসি একবার বলেছিলেন যে উই হ্যাভ টু প্যাস এ বিল, আমাদের বিলটা পাস করতে হবে, সো উই ক্যান ফাইন্ড আউট হোয়াটস ইন ইট, তারপর আমরা জানতে পারবো এর মধ্যে কী আছে। অর্থাৎ বিল আসলে আগে পড়তে হয়, তারপরে পাস করতে হয়, তা এই জন্য ডিবেট হয়। উনি বলছেন না, আগে পাস করে দাও, তারপরে দেখা যাবে, আমরা জেনে নিব কী আছে এর মধ্যে। এটা অনেকটা সেই রকম। সো উই আর গোয়িং টু গো ওভার দ্য নাম্বারস। আমরা কিছু বেশ নাম্বার আপনাদের কাছে তুলে ধরবো এবং দেখবো যে এটি কি হচ্ছে। অলরাইট, সো লেটস টেক এ লুক। যেটি প্রথমে আমাদের জানা উচিত, হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে যুদ্ধ ইউজুয়ালি অনেক বেশি খরচ পড়ে, দ্য কস্টিং মোর দেন এক্সপেক্টেড, যেটা বলা হয় তার চেয়ে অনেক গুণ বেশি খরচ হয়ে থাকে। সো উই হ্যাভ এই প্যাটার্নটি আমরা দেখেছি বহুবার, কারণ আমেরিকা প্রতি দশকে 2-3টি বড় বড় যুদ্ধে জড়িত থাকে। এটি গত 50-70 বছর ধরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বরাবর হয়ে আসছে। সো উই হ্যাভ বিন সিইং দিস প্যাটার্ন বিফোর। আই ওয়ান্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল। ইরাকের যে যুদ্ধ হয়েছিল ডিউরিং দ্য ইরাক ওয়ার, ইনিশিয়াল যে এস্টিমেট ছিল গভর্নমেন্টের, সেটা ছিল যে এখানে এই পুরো যুদ্ধে, ইরাক পুরো যুদ্ধে খরচ হবে $200 billion, $200 billion। বাট দ্য ফাইনাল কস্ট যখন আমরা পেলাম যুদ্ধর পরে 8 বছর পর, বেসিক্যালি আমেরিকা পালিয়ে গেল, সারেন্ডার অ্যান্ড লেফট, দে ওয়েন্ট দেয়ার ফর এ অয়েল, এখনকার মতোই। এই খরচ এসে দাঁড়ালো $5 trillion। বলা হয়েছিল $200 billion, $5 trillion। নাও লেটস স্টার্ট ডাইভিং টু দ্য ট্রু কস্ট। সত্যিকার এই যে ইরানের যে সত্যিকার যে খরচ হচ্ছে, এইটিতে আমরা একটু খুব ভালোভাবে দেখে নেই। সো উই আর গোয়িং টু স্টার্ট হিয়ার। আমরা এখান থেকে শুরু করব। ওকে, আমরা যেটা জানতে চাই
from the government, that the government is not actual report করছেন true cost of war. তারা সত্যি করে বলছেন না যে কত খরচ হচ্ছে বাট কত খরচ হতে পারে এরকম যুদ্ধে। দিস ইজ নট নো সিক্রেট, এটা কোনো মিথ্যা কথা নয় এবং এটি কোনো অসত্য না, আপনি এটা সবাই জানেন। দ্য নাম্বারস যেই পরিসংখ্যানগুলো তারা দেন তারা বেস করেন কস্ট অফ ইনভেন্টরি, অর্থাৎ কি পরিমাণ ইনভেন্টরি তারা আছে। প্রবলেম কোথায় সেটি এখনো বলছি। সো এখানে আরেকটি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, লেটস সে যে দ্য মিলিটারি ক্রয় করেছে মিসাইলস কয়েক বছর আগে, 5 বছর আগে হতে পারে, নর্মালি তারা এরকমই করে থাকেন, ফিউ ইয়ার্স এগো, রাইট? অ্যাট দ্যাট টাইম, ওই সময় তারা যখন এটা ক্রয় করেছিলেন, এটার কস্ট ছিল $1 থেকে $2 মিলিয়ন এ পিস, প্রতিটি দাম পড়েছিল $1 থেকে $2 মিলিয়ন ইচ মিসাইলস, অ্যান্ড ইটস জাস্ট সিটিং দেয়ার ইন দ্য ইনভেন্টরিতে বসে আছে। দে ইউজ দিস মিসাইলস and when they do, then of course এটা কি যখন শেষ করা হবে তখন রিপ্লেনিশ, অর্থাৎ নতুন করে আবার থাকতে হবে ইনভেন্টরিতে, নতুন করে অর্ডার করতে হবে, রিপ্লেনিশ দ্য ইনভেন্টরি তো খালি থাকতে পারে না। ওয়েল নাও এই যে মিসাইলসগুলো আছে নো লঙ্গার কস্ট, এখন খেয়াল করবেন, যেটি 5 বছর আগে ক্রয় করেছিল $1 থেকে $2 মিলিয়ন এ পিস, এখন কিন্তু $2 মিলিয়ন এ পিস, ইফ মেবি ইটস মোর, লাইক 2 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে ক্রয় করেছিলেন $2 মিলিয়ন, এখন সেটির মূল্য বেড়ে দাঁড়িয়েছে $3.6 মিলিয়ন এ পিস, একটি করে। সো ইনভেন্টরি কস্ট। সো হোয়াট ডাজ দ্যাট মিন? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দ্য রিয়েল কস্ট অফ ওয়ার যেটা আছে ইজ বিং আন্ডারস্টেটেড, অনেক কম করে বলা হচ্ছে সত্যিকার যে খরচ হচ্ছে এই যুদ্ধে। বিকজ আমরা জানি টু রিপ্লেস এভরিথিং, যত সমস্ত ব্যবহার করা হয়েছে মারণাস্ত্র, উই আর ইউজিং টুডেজ মাচ হায়ার প্রাইস। আজকে যে প্রাইসে আপনি আছে সেই প্রাইসে কিন্তু ক্রয় করতে হবে ডিফেন্স ফ্যাক্টরি থেকে, ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো থেকে। সো দে আর গোয়িং অফ অফ ইনভেন্টরি কস্ট। আপনার যে কস্টগুলো দেখছেন সেটা ইনভেন্টরি কস্ট, নট দ্য ফেয়ার মার্কেট ভ্যালিউ। ওকে, $2 মিলিয়ন বলা হচ্ছে, সেটি আসলে মূল্যমান এখনকার সময় হতে পারে $4 মিলিয়ন। সো দিস ইজ মাচ হায়ার কস্ট। অ্যান্ড ইফ ইউ টেক এ লুক অ্যাট দিস ডেটা, এই তথ্য যদি দেখেন, ইউএস হ্যাভ বিন ট্রিগার হ্যাপি, আমেরিকা ইজ ট্রিগার হ্যাপি, যখন তখন যাকে তাকে বোমা মেরে দিচ্ছেন। দিস ইজ অ্যানাদার প্রবলেম। উই হ্যাভ ইউজড মোর টামাহক মিসাইল, সবচেয়ে অনেক বেশি টামাহক মিসাইল ইন টুডেজ কনফ্লিক্ট, এই ইরান কনফ্লিক্টে, অপারেশন এপিক ফিউরি, দেন উই হ্যাভ ইন এন্টায়ার মাল্টি-ইয়ার কনফ্লিক্ট ইরাক। ইরাকের সাথে যত রকম যত পরিমাণ টামাহক মিসাইল ব্যবহার করা হয়েছিল ইরাকের ভেতরে, তা ইতিমধ্যেই এই 2 মাসের মধ্যেই ব্যবহার করা হয়ে গেছে ইরান যুদ্ধে। অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু কিপ ইন মাইন্ড দ্যাট দে আর জাস্ট টামাহক মিসাইলস, দে আর নট জাস্ট শুধুমাত্র টামাহক মিসাইলস। এবং তার সংখ্যা কি, কতখানি আছে স্টকে, আই হ্যাভ লুকড ইনটু দিস। 13,000 আপনি কি পরিমাণ টামাহক মিসাইল মারা হয়েছে তার একটা পরিসংখ্যান রয়েছে। এই পর্যন্ত এই 8 সপ্তাহের কাছাকাছি 13,000 টার্গেট ইরানে আক্রমণ করা হয়েছে টামাহক মিসাইল দিয়ে, অপারেশন এপিক ফিউরির আন্ডারে। সো জাস্ট একটু চিন্তা করে দেখেন, ডু ইউ নো হাউ এক্সপেন্সিভ দিস অ্যাটাক ইজ? 13,000 টার্গেট। ওকে, সো নাও টু গিভ ইউ অ্যান আইডিয়া, যেটি আপনি দেখছেন, ওয়ের উই স্ট্যান্ড, আমরা কোথায় আছি আফটার 46 days বেসড অন দ্য কংগ্রেশনাল হিয়ারিং। আজকে 46 বা 47 দিন, 48 দিন, দুঃখিত। কোথায় আছি আমরা? কংগ্রেশনাল হিয়ারিংয়ের উপর বেস করে আমি কথা বলছি, যেটি হয়ে গেছে। অ্যাগেন দিস ইজ আন্ডারস্টেটেড, অনেক কম করে বলা হচ্ছে, বাট উই উইল জাস্ট, যেটি বলা হচ্ছে এটি নিয়ে আমরা কাজ করবো। অলরাইট, সো ওয়ার অল দিস মানি গোয়িং? কোথায় যাচ্ছে এই অর্থগুলো? যাচ্ছে কোথায় এবং আসছে বা কোথা থেকে? শর্ট টার্ম ইটস গোয়িং টু, এই যে অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি এই যে বাজেট দিচ্ছে, কোথায় যাচ্ছে এটি? মিসাইলস ক্রয় করা হচ্ছে, বম্বস, ইন্টারসেপ্টার্স, এয়ারক্রাফট ক্যারিয়ার্স, নেভাল ফ্লিটস, ফিউয়েল, লজিস্টিক্স, কমব্যাট পে, যারা যুদ্ধ করছেন আর্মি তাদের তো স্যালারি আছে, এক্সটেন্ডেড ডিপ্লয়মেন্ট, অনেক লম্বা সময়ের মধ্যে যখন ডিপ্লয়মেন্ট করা হয় কোথাও তার খরচ আছে, থিংস লাইক দ্যাট। অ্যান্ড হিয়ার ইজ হোয়াট গেটস মোর এক্সপেন্সিভ, আরও অনেক কারণে খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। আমরা যদি আবার স্ক্রিনে দেখি, হার্ডওয়্যার, ইট ইজ দ্য হার্ডওয়্যার, দ্য ইকুইপমেন্ট যেগুলি ডিস্ট্রয় হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হওয়া মানে ডিস্ট্রয়েড, ইউ হ্যাভ টু ইদার থ্রো ইট অ্যাওয়ে, অথবা নতুন করে বানাতে হবে, নতুন করে অর্ডার করতে হবে। অ্যান্ড অফকোর্স দিজ আর এক্সট্রিমলি, এগুলা সব কয়টাই এক্সট্রিমলি এক্সপেন্সিভ অ্যাসেটস, এবং এগুলা রিপ্লেস করলে, রিপ্লেসিং দ্যাম অ্যাডস মোর টু দ্য কস্ট।
কস্ট আরও বাড়বে, কারণ আপনাকে তো রিপ্লেস করতে হবে, আপনার উপায় নেই। সো সাম অফ দিস গাছ শাট, যে জিনিসগুলো আপনি দেখছেন অন স্ক্রিনে, এর অনেকগুলি শাটডাউন হয়েছে বাই ফ্রেন্ডলি ফায়ার, বাট মেনি বিং ড্যামেজ, অনেকগুলাই ড্যামেজ হয়ে গেছে যখন এরা বসেছিল বেসে। অ্যান্ড আই এম জাস্ট গোনা গিভ ইউ আ রেট অফ ফিউ এক্সাম্পলস, কয়েকটি এক্সাম্পল তুলে ধরবো, বাট এভরি টাইম আই লিস্ট সামথিং, যে লিস্ট করছি, জাস্ট থিঙ্ক দ্য ডলার অ্যামাউন্ট যেটি আছে, যেই লিস্টের কথা বলছি, ডলার অ্যামাউন্ট এর পিছনে কত একটু চিন্তা করবেন। সো মার্চের 2 তারিখে 3টি F-15 স্ট্রাইক ইগল কমব্যাট শাটডাউন destroyed in Kuwait by friendly fire. March 11, E-3 Century destroy হয়ে গেছে by a drone attack in Saudi Arabia. March 12, KC-13S straight tanker, এটা destroy হয়ে গেছে in Iraq. March 13, another KC-135 destroyed in the ground operation on the ground by a missile in Saudi Arabia. March 19th, F-35A combat aircraft. March 25, CH-47HF Chinook destroyed in Kuwait by drone. March 27th, 5 E-3 Centuries destroyed by drone in Saudi Arabia. So this is just March. আমি এপ্রিলে এখনো আসিনি, আজকে এপ্রিলের 17 তারিখ। What we are losing আমরা in the US probably more than American যারা আছেন, আপনারা যারা আছেন, সাধারণ মানুষ যেটা চিন্তা করছেন, তার চেয়ে অনেক বেশি লস হয়েছে। যেটি আমরা জানতে পেরেছি, যেটি আমরা জোগাড় করেছি, সেটি তো আছেই, এর বাইরে অনেক কিছু বের হয়ে আসবে আরও কিছুদিন পরে। এভরিথিং ইজ টপ সিক্রেট, এখন বের করা খুব মুশকিল। অ্যান্ড অন টপ অফ দ্যাট উই আর মেনটেনিং, আমেরিকা ইজ মেনটেন করছে মাল্টিপল ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইন দ্যাট রিজন, উইচ ইজ অফকোর্স কস্ট হচ্ছে বিলিয়ন্স অফ ডলার্স যার অপারেশন এভরি ডে। ওকে, সো ইভেন যদি শর্ট টার্মে হয়ে থাকে, এটা হচ্ছে ইনক্রেডিবলি এক্সপেন্সিভ অপারেশন, কোনো সন্দেহ নেই ব্যাপারে। নাও লেটস টক অ্যাবাউট হিডেন কস্ট, যেটা দেখলাম সেটা আমরা চোখে দেখলাম, এবং এই পরিসংখ্যানগুলো সবার সামনে। নাও লুকায়িত অনেক খরচ আছে যেটি সামনে আসে না। ওকে, নাও দ্য হিডেন কস্ট উইচ আর রিয়েল কস্ট, এটি রিয়েল কস্ট, এবং এটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এটি আমরা সহজে সামনে আসে না। ইটস মোর এক্সপেন্সিভ, বাট পরে আসে এটি। সো ফার্স্ট আপনাকে চিন্তা করতে হবে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স কস্ট, যা রিপেয়ার করা যায়, মেনটেন্স করা যায়, অ্যান্ড দিস আর ভেরি এক্সপেন্সিভ। ফর এক্সাম্পল, মিলিটারি বেসেস যেগুলো ধ্বংস হয়ে গেছে, বিং ড্যামেজ, ইকুইপমেন্ট যেগুলো এখন বহু ব্যবহারে এখন রিপেয়ার করতে বাধ্য, অথবা ফাস্টার, যতটা আশা করা হচ্ছিল তার চেয়ে বেশি দ্রুত এগুলাকে রিপেয়ার করতে হবে। শিপস অ্যান্ড এয়ারক্রাফট রিকোয়ার মেজর রিপেয়ার্স। ওকে, সল্ট ওয়াটারে চলে এগুলা। 13 US bases, 13 US base in the Gulf uninhabitable, মানে বসবাসের অনুপযোগী, এগুলা ড্রোন, বম অ্যান্ড মিসাইলের ইরানের আক্রমণে এগুলা বসবাসের অনুপযোগী হয়েছে। 13টি বেস, ওকে, 13 big bases, and rebuilding those, পুনরায় তৈরি করা, ইউ ক্যান জাস্ট রাতারাতি করা সম্ভব না, ইট ক্যানট বি ডান ওভারনাইট। এটি বছরের পর বছর লাগবে, ইটস গোনা টেক ইয়ার্স। It's going to cost, এটার কস্ট হবে in billions of dollars. So for example, US based in Kuwait, যেখানে আক্রমণ হয়েছে, আসলে আক্রমণ করা একটা জিনিস, আর বেসিক্যালি রকেট এবং অন্যান্য কিছু পড়া। সো 23 বার সেখানে হামলা চালানো হয়েছে in Kuwait. So US bases in Saudi Arabia, in Bahrain, Kuwait and UAE, এরা সাফার করেছে মেজর ড্যামেজ, ম্যাসিভ ড্যামেজেস। এই যে দে আর অ্যাটাকিং কমিউনিকেশন ইকুইপমেন্ট, দে মিনস ইরান অ্যাটাক করছে কমিউনিকেশন ইকুইপমেন্ট, ওয়ারহাউস, এয়ারক্রাফট হ্যাঙ্গার্স, এটসেট্রা। বাট একটি জিনিস পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে এই বেসগুলা আক্রমণ হয়েছে, এটা এখন বসবাসের অনুপযোগী এই মুহূর্তে হলে বসবাসের অনুপযোগী পার্মানেন্টলি না। তার কারণ হচ্ছে এভরিথিং ইজ ডিস্ট্রয়েড, এটা ট্রু, বাট এমনভাবে ডিস্ট্রয় হয়ে গেছে সব কিছু শেষ? নো, that's not what happened. এই বেসেসগুলো cannot get the একে তো আক্রমণ হয়েছে, তারপরে এই বেসগুলোতে এখন সাপ্লাই পাঠানো সম্ভব নয়। they are not getting supplies, হ্যাঁ, imported from যার কারণে ফাংশনও করতে পারছে না তারা। সো ইয়েস, ইরান
অনেক মার খেয়েছে, ইটস টেকিং বিডিং অর ইটিং আপ বিডিং, রাইট? নো ডাউট, কোনো ব্যাপার না। হাউএভার এটি একেবারে ফ্ললেস ভিক্টরি না আমেরিকার জন্য। ইটস নট ইভেন ক্লোজ। আপনি আপনার যারা অ্যানিমাল প্ল্যানেট দেখে থাকেন অনেকে, বা ইউটিউবে অনেক প্রাণীর দেখে থাকেন, সিচুয়েশনটা অনেকটা এইরকম। আপনি ধরে নেবেন আপনি একটি নেকড়ে বাঘ অর্থাৎ উলফ, আপনি একটি ফোর্কুপাইন যার এরকম করে দাঁড়ালে কাটা সার শরীরে ছড়িয়ে পড়ে এবং সেটা আক্রমণ করা খুব মুশকিল। আক্রমণ করতে গেলে সেগুলো বিঁধে যায় বিভিন্ন জায়গায়, very painful. So wolf is trying to take down a porcupine, right? Like একটি লায়ন, একটি মাত্র সিংহ চেষ্টা করছে আক্রমণ করার এবং পরাজিত করার হানি ব্যাজারকে, যার চামড়া অনেক মোটা এবং অনেক লুজ, একে কোনো মতেই কায়দায় আনা যায় না, তার মধ্যে খুব ফেরারিয়াস। সো প্লিজ টেক এ লুক অ্যাট ইট ইন অ্যানিমাল প্ল্যানেট অর হোয়ারএভার, ইটস পসিবল, বুঝে যাবেন ব্যাপারটি। ইটস জাস্ট নট গোয়িং, এটা স্মুথলি যায়নি আমেরিকার জন্য এই অপারেশনটা। দিস ডিডন্ট গো লাইক ভেনেজুয়েলা অর এনিওয়ার এলস, ইট রিয়েলি ডিড নট গো ওয়েল। এবং এইটির কস্ট হয়েছে অনেক, ইটস কস্ট ইউএস আ লট অফ মানি। সো নাও দ্য সেকেন্ড থিং যেটি আছে V12, আমরা যেটি দেখছি, দ্যাট ইউ হ্যাভ টু, যেটা আপনাকে কনসিডারেশনে নিতে হবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন। দ্য ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন, আমেরিকান গভর্নমেন্ট, দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এখন নাও সাইনিং করছে ম্যাসিভ কন্ট্রাক্ট, বড় বড় Lockheed Martin, Boeing, and BlackRock, whatever, and with the defense companies, right? যার কেন তারা বলছেন র্যাম্প আপ দ্য প্রোডাকশন বাড়িয়ে ফেলো, উই নিড থিংস, ওয়েপেন্স অ্যান্ড অল দিস থিংস। সো we're talking about increasing missiles production, missile production বাড়ানোর কথা বলছি, expanding manufacturing capacity, and of course rebuilding the stockpile, which is the inventory, কারণ ইনভেন্টরি খতম হয়ে আসছে, ওকে? And of course this is not cheap, কোনোভাবে এটি সস্তা নয়। এটা হচ্ছে, বাই দ্য ওয়ে, ইট ইজ অলসো এ multi-year কন্ট্রাক্ট এগুলা, ওকে, যার ওয়ার্থ হচ্ছে হান্ড্রেডস অফ বিলিয়ন্স ডলার, 1-2 বিলিয়ন নয়, কয়েকশো বিলিয়ন ডলার। নাও আরেকটি জিনিস বলে রাখা ভালো যে দিস ইজ ওয়ার আমরা দেখি থিংস গেট খুব কনসার্নিং, খুব উদ্বিগ্ন হয়ে যায় মানুষ এবং খুব চিন্তিত হয়ে পড়ে, এবং ইটস এ থিং টু বি কনসার্ন উইথ। কারণ হচ্ছে কি, ফান্ডামেন্টাল ইমব্যালেন্স আছে এখানে ইন দ্য ওয়ার। এই যুদ্ধে কিন্তু ফান্ডামেন্টাল ইমব্যালেন্স, ইটস নট এ ব্যালেন্স, সমকক্ষ দুজন লড়াই করছেন এমন কিছু নয়। ইরান অর্থের দিক থেকেও শক্তির দিক থেকেও, একটি এক্সাম্পল, ইরান ড্রোন বানাচ্ছে, শাহেদ ড্রোন, $30,000 এই পিস, রাইট? মিনওয়াইল একই সময় আমেরিকার গভর্নমেন্ট ব্যবহার করছেন ইন্টারসেপ্টার টু শাট ডাউন দিস ড্রোন, $30,000 ড্রোন, যেই ইন্টারসেপ্টারের কস্ট হচ্ছে $4 মিলিয়ন, যেটিকে শুট ডাউন করতে হচ্ছে। না, জাস্ট একটু যদি চিন্তা করেন, আমরা বলতে ইউএস, I don't take no part of this government, it's lunatic, okay? Anyway, the US is spending, খরচ করছে millions of dollars to stop something like এই শাহেদ ড্রোন থামানোর জন্য, যার খরচ হচ্ছে thousands of dollars. সো এটা কিন্তু সাস্টেইনেবল না লং টার্মের জন্য। আপনি $1 মিলিয়ন, $3 মিলিয়ন, $4 মিলিয়ন মিসাইল মারছেন $30,000 একটি প্লেন নামানোর জন্য। দিস ইজ নট সাস্টেইনেবল, এটা বেশি দিন চলতে পারে না। সো আই ওয়ান্ট টু শেয়ার সাম ফ্যাক্টস অ্যাবাউট দিস উইথ ইউ, ওকে? সম্ভবত আপনারা এটা অনেকবার শুনেছেন, নাও সম্ভবত আপনারা এই বইটির কথা জানেন, এই বইটির কথা অনেকেই জানেন, আমি শিওর আপনারা সবাই শুনেছেন কম বেশি। বইটির নাম হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার, অ্যান্ড ইট ইজ ভেরি পপুলার, খুব পপুলার এই আর্ট অফ ওয়ার। এটি লেখা হয়েছিল 2500 বছর আগে, 2500 বছর আগে। অ্যান্ড জাস্ট আসলে এটি একটি বই নয়, বাট এটা হচ্ছে কমব্যাট, যুদ্ধ বা মিলিটারি স্ট্র্যাটেজির উপরে লেখা ব্যাপার, চাইনিজ, জাস্ট আর্ট অফ ওয়ার, জাস্ট লুক ইট আপ, ওকে? সো এই বইটি দ্য আর্ট অফ ওয়ার, এটি বলে যে উইনিং, ইটস অ্যাবাউট উইনিং, কীভাবে জয়ী হতে হয়, এবং বাই বিং মিলিটারি কস্ট, জয়ী হতে হলে মিলিটারিলি আপনাকে খুব কস্ট এফেক্টিভ হতে হবে। আপনার যুদ্ধ যদি খুব এক্সপেন্সিভ হয়ে যায়, আপনি জয়ী হয়ে পরাজিত হয়ে যাবেন। এইটা লিটারালি একটা ফাইন্যান্সিয়াল বুক। আই নো ইটস মিলিটারি, বাট ইটস ফাইন্যান্সিয়াল বুক। এটি প্রায়োরিটাইজ করে কিভাবে জয়ী হতে হয় মিনিমাম রিসোর্স নিয়ে, এবং এটি আরও শেখায় দ্য গ্রেটেস্ট থ্রেট টু দ্য স্টেট ইজ হাই ফাইন্যান্সিয়াল কস্ট অফ ওয়ার। সবচেয়ে বেশি থ্রেট যুদ্ধ ইটসেলফ না, এর পরে আফটার মাতে যে ফাইন্যান্সিয়াল কস্ট আসে, এটা কিন্তু অনেক দেশই সহ্য করতে পারে না, যার ফলে ভেঙে পড়তে পারে।
লুক এট সোভিয়েত ইউনিয়ন, ইউ উইল সি দ্যাট হোয়াট হ্যাপেন্ড। ওকে, আরেকদিন হয়তো এটা আলাপ করবো। নাও লেটস টক অ্যাবাউট দ্য বিগেস্ট কস্ট, সবচেয়ে বড় কস্ট কি আছে আমরা দেখি। লং টার্ম অবলিগেশন, অনেক লং টার্ম যেটি সত্য আছে সেটি আপনাকে মানতে হবে এবং ওই 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 ফুলফিল করতে হবে। সো আপনার এই লং টার্ম কমিটমেন্টের মধ্যে কি আছে? ভেটারেন্স কেয়ার, যারা যুদ্ধে গেছেন হাত পা হারাবেন, আই হোপ নোবডি ডাজ, বাট ওয়ার, যুদ্ধে এরকম হয়, পিটিএসডি নিয়ে আসবেন, রাইট? সো দে আর কারেন্টলি 10,000 ইউএস সোলজার্স, 10,000 ইউএস ট্রুপ এই মুহূর্তে ডিপ্লয় করা হয়েছে। এবং অনেকেই আছেন যারা এক্সপো হয়েছেন, অ্যান্ড আপনি এটা পড়ে নিতে পারেন অ্যাবাউট টক্সিক ফিউমস, দেখবেন খবর আছে। অর্থাৎ আপনি যুদ্ধ করছেন, বোমা পড়ছে, তেল পুড়ছে, তো খুব পয়জনাস গ্যাস হয়, টক্সিক ফিউম, কেমিক্যাল রেজিডিউস, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি, একটি বড় অংশ ভেটারান যারা আছে তারা যুদ্ধ থেকে ফেরত আসার পরে সারা জীবনের জন্যই বেনিফিট পেয়ে থাকেন, কারণ তারা আর কাজে ফেরত যাওয়ার মতো যোগ্যতা রাখেন না, সক্ষমতা রাখেন না, যোগ্যতা নয় সক্ষমতা। সো এক্সাম্পল দিতে পারি, 37% গালফ ওয়ার ভেটারেন্স। ক্যান ইউ ইম্যাজিন? আপনি চিন্তা করতে পারেন 37% যারা গালফ ওয়ারে ইরাকে যুদ্ধ অংশ নিয়েছিলেন, তারা তাদের মধ্যে 37% আছেন ডিসএবিলিটি কম্পনসেশন পেয়ে থাকেন। ওকে, বিটুইন 1.9 to 3 মিলিয়ন ইউএস সার্ভিস মেম্বার যারা ইরাকে সার্ভিস করেছেন, যদি আপনার প্রশ্ন থাকে কতজন, 1.9, 2 মিলিয়ন to 3 মিলিয়ন সার্ভিস মেম্বার যারা আছেন ইরাকে ছিলেন, ইরাক অ্যান্ড আফগানিস্তানে, তারা কিন্তু এই ভাতা পেয়ে থাকেন। ইভেন আপনি যদি সবাই না, একটা এর ফ্র্যাকশনও যদি নেন, ছোট্ট একটি অংশ, এখন যারা আছেন ট্রুপস যারা আছেন, তারাও যদি কোয়ালিফাই করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন এটা বিলিয়ন্স, হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ ডলার হবে লং টার্ম কেয়ার কস্টে। ওকে, আমি এটা সাজেস্ট করছি না যে ট্রুপরা ফেরত আসবে, স্টেট তাদের টেক কেয়ার করবে না, দ্য কান্ট্রি ইজ নট, আই এম নট সেইং দিস, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি এক্সপেন্সিভ, মনে রাখবেন, দিস ইজ আ হিডেন কস্ট। দেন সেকেন্ড ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ডিফেন্স বাজেট। সো এই মুহূর্তে প্রপোজাল চলছে বাজেটকে, ইউএস মিলিটারি বাজেটকে আরও বৃদ্ধায়ন করা, আরও বাড়ানোর জন্য, স্পেন্ডিং র্যাডিক্যালি। ওকে, যখন এই স্পেন্ডিং বিলটি যাবে ইনটু সিস্টেম, যখন বেড়ে যাবে, যদি এটা গ্রহণ হয়ে যায় এবং পাশ করে, তখন এই বাজেট বেড়ে যাবে। যখন একবার বাজেট বেড়ে যায়, এটি কখনোই কমে না, নেভার কামস ডাউন, ইট বিকামস, আপনি মনে করতে পারেন, ইটস লাইক এ প্যারামাউন্ট থিং। ওকে, পার্মানেন্ট থিং, এটা পার্মানেন্ট, একবার বেড়েছে আর কখনো কমবে না। আপনারা অনেকেই জানতে চাবেন যে শুধু বলে রাখি, জর্জ ডব্লিউ বুশ যখন অফিস প্রেসিডেন্সি ছেড়ে যান জানুয়ারি মাসে 2009 সালে, 2008 সালের ইলেকশনে হেরে, তখন ফেডারেল ডেফিসিট ফিসক্যাল ইয়ার 2009 সালের প্রজেক্ট করা হয়েছিল যে তখন ফেডারেল ডেফিসিট হবে $1.2 ট্রিলিয়ন। ন্যাশনাল ডেট হয়তো ছাড়িয়ে যাবে রাফলি 6.1 ট্রিলিয়ন আপ টু 10 ট্রিলিয়ন ডলার, এরকম বলা হয়েছিল $1 ট্রিলিয়ন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আসলে এটি 6.1 ট্রিলিয়ন তারা বলছিলেন। 1.2 থেকে তারা পরবর্তীতে বলা শুরু করেছিলেন 6.1 ট্রিলিয়নে চলে যাবে, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছি এটি ছিল $10.6 ট্রিলিয়ন জর্জ বুশের 2 টার্মস। ওকে, this is I found this report from NPR and fiscal FSC, I believe. Okay, NPR আপনারা গেলে 1, 2 and 1, 4 and 8 যদি একটু সার্চ করে পেয়ে যাবেন। দিস রাইজ কেন, এটির সাথে যোগ এই কেন তার এই $10 ট্রিলিয়ন ডেফিসিট হয়ে গেল জর্জ বুশের 2 টার্মের জন্য। ফিউ রিজনস, ট্যাক্স কাট যেটি ট্রাম্প করেছেন, ওকে, বিগ বিউটিফুল বিলিয়নারে, সো জর্জ বুশ ডিড দ্য সেম থিং, ট্যাক্স কাট, নতুন এন্টাইটলমেন্ট স্পেন্ডিং, এবং 2টি যুদ্ধ করেছিলেন, এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2008 সালে, সব মিলে বেড়েছিল 10.6 ট্রিলিয়ন ডেফিসিট একবারে। ওকে, নাও একটি প্রশ্ন খুব জরুরি দরকার জন্য, সেটি হচ্ছে কি, অল দিস মানি কোথা থেকে আসবে? আপনি তো এই যে অর্ডার করছেন, ইনভেন্টরি বাড়াচ্ছেন, ভেটারেন্স কেয়ার করবেন, কোথা থেকে আসবে? আমেরিকার গভর্নমেন্ট এই মুহূর্তে ব্রোক, যে ন্যাশনাল ঋণ আছে এটি কিন্তু $39 ট্রিলিয়ন, $39 ট্রিলিয়ন। দিস ইজ নট এ জোক। কে দিবে আমেরিকাকে লোন যাতে আমেরিকা যুদ্ধ করেই যেতে থাকে? দ্য ইউরোপিয়ান অ্যালাইজ যারা আছেন, দে আর নট হ্যাপি। এশিয়ান অ্যালাইজ যারা আছেন, চায়না, জাপান, সাউথ কোরিয়া ওপেনলি এখন ক্রিটিসাইজ করছেন ইসরায়েলকে, দে আর নট হ্যাপি।
তারা তো মানি লেন্ড করবে না। মানি লেন্ড কিভাবে করে আপনারা জানেন, ট্রেজারি বন্ড কিনে, আমি অনেকবারে বলছি। সো দ্য গালফ স্টেটস যারা আছে জিসিসি, তারাও কিন্তু তারা কি লোন দিবে? নো, দ্য অ্যান্সার ইজ নো। সো মাই এক্সপেকটেশন ইজ ইয়েস অফকোর্স স্টিল তারা ট্রেজারি বাই করবে, ওকে, দে উইল বাই ট্রেজারি। হাউএভার তারা যে মেনটেন করতো দ্য কারেন্ট রেট, যেভাবে তারা মেনটেন করতো ট্রেজারি বন্ডের, they have been buying or they are increasing their treasury, তারা কি ক্রমাগতভাবে ক্রয় করতে থাকবে এবং ট্রেজারি বাড়াতে থাকবে তাদের? I highly doubt it. আমি সন্দেহ পোষণ করি ব্যাপকভাবে after all this happened in this war, কারণ গালফ কান্ট্রিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চায়না গলফের অয়েলের উপরে ডিপেন্ড করে। কোরিয়ান ইকোনমি হ্যাড টু রিয়েলি স্কুইজ করতে হয়েছে। দে আর নট হ্যাপি। সো ইন মাই ওপিনিয়ন ইট ইজ লাইকলি, ওকে, ইটস মোস্ট লাইকলি, খুব বেশি মানে সম্ভাবনা বেশি ডলারাইজ করবে তারা, অর্থাৎ ডলারের উপর নির্ভরতা কমিয়ে দেবেন। যার অর্থ হচ্ছে ফেডারেল রিজার্ভ কী হবে, তাদেরকে স্টেপ ইন করতে হবে, তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে এবং ট্রেজারি বন্ড তারা কিনে নেবেন অ্যাজ দ্য লাস্ট রিজর্ট, অ্যান্ড দে আর গোয়িং টু প্রিন্ট, এবং ট্রেজারি ফেডারেল রিজার্ভ কী করবেন, আরও বেশি অর্থ ছাপানো শুরু করবেন। অ্যান্ড দ্যাটস গোয়িং টু বি ওকে, যার কারণে ইনফ্লেশন বেড়ে যাবে, হায়ার ইন্টারেস্ট রেটের রেটও বেড়ে যাবে। ওকে, সো হোয়াট ডাজ দিস মিন ফর অল অফ আস? এত কথা তো আমি বললাম, যুদ্ধ নিয়ে এত কিছু বললাম, কিন্তু এই সব কিছু আমাদের সবার জন্য কি মিন করে? it means this: the war does not stay overseas. যুদ্ধ যখন বিদেশে শুরু হয়, দেশের বাইরে শুরু হয়, অনেক দূরের ভূমিতে, অনেক দূরের ল্যান্ড, রাইট, ইট ডাজেন্ট স্টে ওভারসিজ, ওখানে থাকে না। ইভেন আপনি যদি ডাইরেক্টলি এটার সাথে ইনভলভ না হয়ে থাকেন এই যুদ্ধে, ইউ আর স্টিল পেইং ফর ইট, আপনাকে এটা পে করতে হবে। লাইক এভরি টাইম যখন আপনি ফিল আপ করতে যাবেন গাড়ি গ্যাস দিয়ে, ইউ টেক আউট, আপনি যখন লোন নেবেন, আপনি যখন মর্গেজ নেবেন, the interest rate is going to be higher, a higher interest rate or higher credit card interest rates, right? Or we are going to be dealing with inflation বাড়তে থাকবে, rising inflation, higher prices. তার কারণ কি? they are printing more and more money, অনেক বেশি অর্থ ডলার ছাপাচ্ছেন প্রতি সময় তারা। Additionally, যেটা আপনারা অন স্ক্রিনে দেখছেন, okay, a very good question, how you are going to pay for this war? Okay, ট্রাম্প বলছেন গ্যাস খুব দ্রুত কমে আসবে। আমরা কি এর পরবর্তীটা দেখতে পারি একটু? ওকে, না আমি ফেরত যেতে চাই একটু আগে। ওকে, আগেটা, থ্যাংক ইউ। ট্রাম্প বলছেন গ্যাসের দাম কমে আসবে, উই আর গোয়িং টু হোয়াট উই আর গোয়িং টু গিভিং আপ টু পে ফর দিস ওয়ার, খুব দ্রুত নাকি কমে আসবে আমরা যদি, বিকজ এভরি ডলার দ্যাটস স্পেন্ড ইন দিস ওয়ার, যত প্রতিটি ডলার খরচ করা হচ্ছে এই যুদ্ধের ক্ষেত্রে, এবং যেটি খরচ করা হতে পারতো ইনফ্রাস্ট্রাকচারে, প্রতিটি ডলার যখন যুদ্ধে খরচ করা হয়, not being spent on the infrastructure, on health care, on education, এবং reducing deficit, federal deficit কমানোর ক্ষেত্রে, it's not a good thing. Okay, so let's just say, ধরুন আমি যদি বলি যে এই যুদ্ধের the cost of war হবে $1 trillion, ধরে নিই আমরা, it's going to be, which is could be more, it's not far-fetched. Okay, আপনি কি জানেন, যদি পরবর্তী আমরা স্ক্রিনটি দেখি, থ্যাংক ইউ। ওকে, যদি অ্যাভারেজ একটি বাড়ির দাম, অ্যাভারেজ প্রাইস, মিন যেটা আমরা বলে থাকি আমেরিকাতে, অ্যাভারেজ হাউস ন্যাশনালি $4 লক্ষ রাইট নাও। $1 ট্রিলিয়ন যদি খরচ হয় এই যুদ্ধে, এই $1 ট্রিলিয়ন দিয়ে $2.5 মিলিয়ন নতুন বাড়ি বানানো সম্ভব, যেটির অ্যাভারেজ কস্ট হবে $400,000। or let's just say কলেজ টিউশন, আমরা ধরে নেই প্রতি বছর কলেজ টিউশন হলো $30,000। সো 4 বছরে এটা এসে দাঁড়াবে $1,20,000, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। উইথ $1 ট্রিলিয়ন যদি আপনার থাকে, যে খরচটা আপনি যুদ্ধে করছেন, আপনি এই ফুল স্কলারশিপ দিতে পারবেন 4 ইয়ার্স কলেজে। কতজন স্টুডেন্টকে জানেন? 8.3 মিলিয়ন স্টুডেন্টকে। ওকে, আপনারা জানেন যে নিউ গাড়ির দাম, নতুন গাড়ির দাম আছে এখন অনেক বেশি, সিডানের কথা বলছি, 4 ডোর, রাইট? অ্যাভারেজে আমরা ধরে নিই $35,000 রাইট নাও। উইথ $1 ট্রিলিয়ন যদি আপনার থাকে এবং আপনার কাছে আপনি খরচ করতে চান জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, আপনি 28.6 মিলিয়ন ব্র্যান্ড নিউ গাড়ি দিতে পারবেন প্রতিটি আমেরিকানকে, এভরিওয়ান হু নিডস ইট, রাইট? সো ইফ ইউ আস্ক মি, আমার যদি জিজ্ঞেস করে উড ইউ রাদার হ্যাভ এ ব্র্যান্ড নিউ কার ফর ফ্রি, আপনি কি একটা গাড়ি নেবেন ফ্রি, নাকি আপনি যুদ্ধ যাবেন, নতুন যুদ্ধ শুরু করবেন উইথ ইরান, অর রক্তের বন্যা বানাবেন, কিল ওয়েমেন অ্যান্ড চিলড্রেন? I don't know what about you, আমি জানি না আপনি কি বলবেন, but I will choose the car for sure. So at the end of the day, war, যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল, এবং আমি জানি
যে আপনারা অলরেডি এটি জানেন। নাও ইউ আর গোয়িং টু ইউ আর আপনারা অনেক ক্ষেত্রে আমার চেয়ে অনেক বেশি ইনসাইটফুল, আমার চেয়ে অনেক কিছু জানেন বেশি। আমি অনেক কিছু প্রেজেন্ট করি আপনাদের সামনে, কিন্তু আমি জানি মাচ আপনারা জানেন যে হাউ মাচ উই স্পেন্ড, আপনার কত আমেরিকা কত খরচ করে থাকে, অ্যান্ড কত খরচ হয়, কত বলেন তারা এবং কত খরচ হয়ে থাকে। আমি যেটি বলছি, ডোন্ট বিলিভ দ্য হেডলাইন, যেটি আপনারা দেখছেন হেডলাইনে, ডোন্ট বিলিভ ইট। ইটস অলওয়েজ খুব কম করে বলানো হয়ে থাকে, আমাদেরকে আসলে মিথ্যে কথা বলা হয়ে থাকে, স্পেশালি আমেরিকান মিডিয়া। আনফর্চুনেটলি we live here, we are from here, and now we are being lied to all the time by the media, as usual. Anyways, এটি বলছিলাম, সামনে একজন সিনেটর আছেন, উনি বলেছেন যে আগামী 2 বছরের মধ্যে আনএমপ্লয়মেন্ট কি 30% চলে যেতে পারে। আই হোপ নট, বিকজ যদি সেটা হয় তাহলে ব্লাড বাথ। তো এই যুদ্ধের খরচের পরবর্তী আফটারম্যাথ কী হয়, এটির জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। চলুন এবার চলে যাই স্টক মার্কেটের আপডেটের ব্যাপারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিস্টোরিক্যালি S&P 5 historically it's up high and high. আমি গত সপ্তাহে বলেছিলাম, হ্যাঁ, এখন অনেকে বলছেন যে ওকে, সো S&P 500 is comfortably trading, not comfortably trading, actually 7,000, and S&P 500 ETF SPY আজকে এক সময় ছিল 711, এখন ইজিলি 700 ট্রেডিং অ্যাবাভ 700। দিস ইজ মিড ডে, আমি নিয়েছি, আমি মার্কেট ক্লোজিংটা দেখিনি। As this is the fastest rally, এটা হচ্ছে সবচেয়ে দ্রুততম র্যালি ইন দ্য হিস্ট্রি। আপনি যদি if you take a look at 10 days return, 10 দিনের রিটার্ন যদি থাকেন, this is here. We are a couple days old of the যে রেকর্ডটা আপনি দেখছেন, এটি আসলে গত সপ্তাহে, যে আমি যখন এই প্রোগ্রামটি করছি তখন এটি যখন রেকর্ড করা হয়েছে এটি কয়েকদিন পুরনো। বাট ইন দিস, এখানে আপনি 100% উপরে আছেন, 100%। This is from the last week, right? Few days before. Okay. Question হচ্ছে সবার মনে, the question for everybody's mind right now, এই মুহূর্তে, এটি কি dead cat bounce, অর্থাৎ একটি বিড়াল যখন থপাস করে পড়ে, মরে গেছে, পরে একটু লাফ দিয়ে উঠে ওইভাবেই পড়ে থাকে, দিস ইজ কল্ড ডেড ক্যাট বাউন্স, রাইট? অনেকে প্রশ্ন করেছে আমরা কি সেই অবস্থায় যাচ্ছি কিনা, লাফ দিয়ে পড়া তো উপরে চলে যায়, তারপরে হয়তো পড়ে, রাইট? সো অ্যান্ড অনেকেই আছেন, এক্স দেখছি, টুইটারে দেখছি, তারা বলছেন দিস তারা এই তারা শর্ট করছেন মার্কেট, বলছেন এই মার্কেট আমি শর্ট করে দিব এখন, which I think really bad idea, and I will tell you, because the market is going up and up and up, short time is past, right? So I'll tell you why, and this is where we'll dive a little bit more into what should be done, কি করতে পারেন আপনি as a trader or as an investor. আমি গত সপ্তাহে বলেছি ডিফারেন্সটা কি ইনভেস্টার এন্ড ট্রেডারের মধ্যে। ইউ শুড থিঙ্ক অ্যাবাউট লাইক অ্যান ইনভেস্টার। ওকে, আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ডিসক্লেমার, ডোন্ট টেক ইট ফ্রম মি, আই এম জাস্ট এ র্যান্ডম গাই। নাও, অনেকেই আছেন যারা এই র্যালিটি মিস করেছেন। ডান দিকে SPY দেখাচ্ছে আমি, এই যে র্যালিটি যখন শুরু হয়েছিল, দে মিসড ইট। অ্যান্ড আমি এখানে বসে বলবো না যে, এবং এমনভাবে অ্যাক্ট করবো না যে আমি জানতাম এইটাও হবে। আই এম নট গোনা সে দিস বিকজ আই রিয়েলি ডিডন্ট নো দিস ইজ গোনা বি লাইক দিস। আই ডিডন্ট নো, টু বি অনেস্ট উইথ ইউ। বাট আপনি জানেন গত প্রোগ্রাম এবং আগে কয়েকবার আমি গত 2-3 সপ্তাহ আগে ধরে আমি বলছি যে ইটস আ লাইফ টাইম অপরচুনিটি। জীবনের বড় বড় অপরচুনিটিগুলোর একটি থাকে, ইউ বাই দ্য ডিপ। গত সপ্তাহে বলেছি, তার আগের সপ্তাহে বলেছি, তার আগের সপ্তাহে বলেছি, আই হ্যাভ বিন বিটিং দ্য ড্রাম। ওকে, নাও লেটস গো ব্যাক, একটু আগেরটাই ফিরে যাই। ওকে, থ্যাংক ইউ। নাও আই এম শিওর যে আপনারা বুঝতে পেরেছেন যে এই বছরটি স্টক পিকারের বছর। ইউ হ্যাভ টু পিক দ্য স্টক, নাথিং মোর এভিডেন্ট, মানে কি আর বলবো, যে there is nothing more evident than what's going on right now. Now, the first thing যেটা আমি বলবো, let me explain আসলে, হ্যাঁ, why, কেন আমি মনে করি এটি ডেড ক্যাট র্যালি নয়, why do I think এটা একটা বুল ট্র্যাপও নয়। বুল ট্র্যাপ আপনি জানেন, বেয়ার মার্কেট, বুল মার্কেট goes up, bear market slips, so basically it just falls, right? or এটা কোনো কারেকশন বাউন্সও নয়। অনেক মানুষই আছেন যারা এটিকে রেফার করছেন যে বেয়ার মার্কেট র্যালি। ওকে, এটি হাস্যকর। তার কারণ কি, আমরা বেয়ার মার্কেটের কাছাকাছি কোথাও ছিলাম না। ইয়াস, কারেকশন অঞ্চলে যাওয়া শুরু করেছিল কিছু ক্ষেত্রে, বাট দিস ওয়াজ I have some sympathy, আমি দুঃখ প্রকাশ করতে চাই তাদের জন্য, অনেক মানুষের জন্য, কারণ এটি ছিল one of those strongest market I have ever seen in my short life. Okay, I will tell you why, because আপনাকে মনে রাখতে হবে, অক্টোবর
অক্টোবরের দিকে আনটিল দ্য যুদ্ধ শুরু হওয়ার বেশ কিছুদিন আগে, রাইট, এবং ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত, দ্য এন্ড অফ ফেব্রুয়ারি, অক্টোবর আনটিল দ্য এন্ড অফ ফেব্রুয়ারি, S&P 500 ট্রেডিং করছিল টাইট 2%, 3% রেঞ্জে, ওকে, 2%, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে, 2%, 3% রেঞ্জ অন টপ, ওকে, খুব টাইট. It was just ranging the whole time. It was going under or it's going surface, এরকম একটি ব্যাপার. টেক যেটি আছে, টেক যারা ম্যাগনিফিসেন্ট সেভেন, অ্যামাজন, টেসলা, অ্যালফাবেট, এনভিডিয়া, অ্যাপল, টেক কোম্পানি অ্যাবসলুটলি হ্যামার্ড হয়ে গেছিল. দে ওয়ার টেকিং আ বিডিং, একেবারে মার খাচ্ছিল পুরোপুরি. অ্যান্ড ইউ কুড সি দ্য পার্সেন্টেজ ফ্রম অল টাইম হাই. ওকে, দিস ইজ এ নোন স্টোরি, আপনারা এটা সবাই জানেন. মাইক্রোসফট, মেটা, টেসলা, দে অল ট্রেডিং 30% লেস at all-time high. All-time high থেকে 30% নিচে তারা ট্রেড করছিলেন. Then it started ridiculously. Okay, Alphabet was 20 to 25% down. It was not even mention their valuation. Okay, অনেক যারা আছেন, অনেক lot of these things, they talked about Meta trading যারা আছেন, the PE was 184 PE. Microsoft was 24 PE. Regarding what's happening in the market, right? So these are opportunities. যখন এরকম হয়, এটি হচ্ছে একটি সুযোগ দ্যাট আপনাকে ক্রয় করতে হবে. আমি গত সপ্তাহে বলেছি বাই দ্য ডিপ, ওকে, অবশ্যই বলেছি SPY ETF, if you want to be safe. It was tough market, কিন্তু যাই বলি না কেন, এটা ছিল খুব tough market, because while S&P 500 was seemingly doing nothing, কিছুই করছিল না S&P 500, tech software তারা absolutely hammered হচ্ছিল, hammered. অন্যদিকে অন্য সেক্টর কিন্তু আপে ছিল. বাট আসছি সেই প্রসঙ্গে, ইট ওয়াজ ওকে. সো ইন দ্য প্রিভিয়াস মার্কেট, ইভেন 2025 লিবারেশন ডে, আপনারা জানেন, সব কিছু কিন্তু গোত্তা খেয়ে নেমে গেছিল. ওভারঅল মার্কেট ড্রপড অল টুগেদার, রিয়েলি আপনারা সবাই জানেন, অপোজিট অফ রাইজিং টাইড, যেখানে উঠছিল সবাই, সেখানে থেকে হঠাৎ করে পড়ে গেছিল. বাট তারপরে কি হলো? অল ডিসঅ্যাপিয়ারিং টাইডস, রাইট, একেবারে পড়ে গেছিল. So now it was all sinking boat basically, right? আমরা কিন্তু correction used to, we are very used to with correction, we are very used to with the bear market. 2022 সালের কথা বলতে পারি, যখন everything was falling, the market, it was easy to start yellowing, and and everything আপনারা দেখবেন has a value. S&P 500, QQQ, financial energy, it all it makes it's easy to jump in all stuff, একবারে লাভ দিয়ে উঠতে পারে. In this case, এবারের ক্ষেত্রে, we had bifurcated or a dislocated market. আমি যদি পরবর্তী স্ক্রিনটা দেখি, আমি একটু আগেরটাই ফেরত যেতে চাই, আগেরটাই ফেরত যেতে চাই. ওকে, ওকে, দিস ইজ গুড. ওকে, একেবারে প্রথমটা যদি আমরা ফেরত যেতে পারি, ওকে, আপনি খেয়াল করে দেখবেন, দিস ইজ এ ডিসলোকেটেড মার্কেট. একেবারে উপরে উঠে গেছে. ইটস এ ডিসলোকেটেড মার্কেট, ওয়ার সেকশন অফ দ্য মার্কেট যখন চলছিল, র্যালি করছে একটি সেকশন, এবং আদার সেকশন অফ দ্য মার্কেট, ইটস ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট মার্কেট ক্যাপ অনুসারে, ওয়াজ ট্যাঙ্কিং. All the tech sector was tanking, but the other side of the market was doing good. And that's এই কারণে SPY ভেসে থাকছিল, was in a float, until obviously যুদ্ধ শুরু হলো. And that was very volatile event, and এটা একটা it trickled down on everything. সব কিছু নিচে নামা শুরু করলো. So অনেকে আছেন, I have sympathy, আমার মানে really sympathy আছে অনেক মানুষের কাছে. This was a tough market. It was really tough. Honestly, it was tough market for everybody. It was hard to invest. It was hard to trade because we were trading in such a tight range. এই যুদ্ধ শুরু হওয়ার আগে এমনিতেই তার মধ্যে এই উৎপাত শুরু হলো. সো দেয়ার ওয়াজ নো follow through on the shorts. অনেকেই শর্ট করেননি ওই সময়. There was no follow through on the loans, which is good thing, in my opinion. So the reason, কি কারণে I don't think এটি একটি বুল ট্র্যাপ না, অর্থাৎ আমি বলছি এটি যে কোনো সময় পড়বে এমন কোনো ব্যাপার নেই, এটি আরও উপরে যেতে পারে. As you know, touching on few points up, right? যেটা আমি ইতিমধ্যে বলে ফেলেছি, তারপরে বলছি, if you look at the industry, like consumer staples and industrials, the consumer staples, energy and utility, এরা কিন্তু সব, they're all, পরবর্তীতে যাই আমি, তারপরেও যাই, okay, stay there please. 30-year historic high,
94th percentiles, 80 percentiles, 88th percentiles, 92 percentiles. They're all in this words, okay? Valuations for sectors. আপনাকে মনে রাখতে হবে। If you take a look at the information technology, 10 years আপনি দেখবেন প্রথমটা 1 2 3 3 years, ওকে। পরবর্তীতে একটু যাইতে দেখি আমরা, তারপরে যদি একটু যাই, ওকে, let's go back please, let's go back again, okay, stay there. So 10 years 43rd percentile আপনি খেয়াল করে দেখবেন, less than average, 10 বছরটা 52%. If you take 32 average, it's 30 years. আমি জানি অনেকের কাছে জার্গন মনে হচ্ছেন, বা যারা স্টক মার্কেট আছেন তারা বুঝে যাবেন, না বুঝলে you should learn because there is a lot of money to make. When these companies, এই ধরনের কোম্পানিগুলো যখন they were খুব, এই যে বড় বড় কোম্পানির কথা বললাম, এরা খুব ছোট ছিল relatively to the market size, long time ago. Now যেটা আপনি দেখছেন সেটা হলো অয়েল, ভিক্সেটটা আমাদের কাছে নেই না, দেখি আমি একটু পরেরটা দেখতে পারি একটু, ওকে, দ্য এসপিও, নো, ওকে, লেটস গো ব্যাক। ঠিক আছে, ভিক্সেটটা আমাদের কাছে নেই। ভিক্স হচ্ছে ডলারের যে ইটিএফ, সেটির একটি বড় ব্যাপার হচ্ছে ভিক্স যখন শুরু হয়েছিল, দিস ইজ দ্য ভিক্স ওয়ান, সরি, থ্যাংক ইউ, দিস ইজ ভিক্স। আপনারা খেয়াল করে দেখবেন ভিক্স যখন নিচে যায় এবং তার 6 মাস 7 মাস 1 বছরের মধ্যে এটি বেড়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো 2022 সালে, ওয়াজ -11, -19, -52, -19, সরি। তারপরে কি হলো, 30% পজিটিভ, 51% পজিটিভ। যারা 1 বছর অপেক্ষা করেছেন, দে মেড এ লট অফ মানি। নাও ইফ ইউ আমি একটা জিনিস মনে বলে রাখা ভালো, আই এম আন্ডার নো ইলিউশন যে অয়েল ইজ টু স্টে এলিভেটেড। প্রায় অয়েলের দাম বেড়ে থাকারই কথা। আজকে যে চুক্তির কথা আমরা শুনছি এই জন্য কিছুটা ড্রপ করছে, বেশ কিছুটা ড্রপ করছে, কিন্তু আমার মনে হচ্ছে তেলের দাম বেশ বেড়ে থাকবে। উই নেভার নো। আমরা যদি যেটি আপনারা দেখছেন, যদি অয়েল এই লেভেলে থাকে এবং এখানে থাকে এবং আরও উঠতে থাকে ফাস্ট উইদাউট সিং, আমরা কিন্তু রিসেশনও দেখে নিতে পারি। অ্যান্ড দিস ইজ আনাদার রিজন ওয়ার ইজ স্টপিং। বাট রিসেশন কিন্তু অনেক সময় লাগে, টেক্স লং টাইম টু ফর্ম। আনফর্চুনেটলি আমরা কেউই এটার অ্যান্সারটা জানি না, কবে, কখন, কীভাবে, রাইট? বাট নোবডি নোজ এলিভেটেড, হাউ এলিভেটেড দিস উইল স্টে, অর্থাৎ তেলের দাম কতদিন এরকম বেড়ে থাকবে। আজকে কমেছে, এটা কি এরকমই থাকবে নাকি কালকে বেড়ে যাবে? দ্য ন্যাসড্যাক, আপনি খেয়াল রাখবেন, দিস ইজ ইম্পর্টেন্ট, আপনারা যেটা দেখছেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 consecutive days হিস্টোরিক্যালি যখন 11 দিন পর 11 দিন ন্যাসড্যাক একেবারে পজিটিভ রান থাকে এবং উপরে থেকে, ইউ ক্যান সি ইট হিয়ার অন দ্য রেকর্ড, ওকে? Average week 1, week 2, week 3, week 4, 2 months, 3 months, 6 months, 9 months, আপনারা খেয়াল করে দেখবেন 1 year later, মানে ডলারের কথা একটু ফেরত যাই, অল গ্রিন। নাও যেটি আপনারা এখন দেখছেন সেটি হচ্ছে 11 consecutive day। না, যখনই এরকম হয়ে থাকে, ইটস এ সিগনাল, ওকে? সিগনালের কথায় পরে আসি। নাও দিস ইজ নট টু সে দ্যাট যেভাবে উপরের দিকে যাচ্ছে এটা যেতেই থাকবে, এটা নামার কোনো সম্ভাবনা নেই। অবভিয়াসলি দ্যাটস নট হাউ স্টক মার্কেট ওয়ার্কস। রাইট নাও ইয়োর ফোকাস, আপনার ফোকাস কী হবে? যেটি আপনারা দেখছেন 11 consecutive day, 11 দিন পর উপরে যাওয়ার পরে ন্যাসড্যাক একটু, এটা কিন্তু পতন হয়। আমি তার মনে বলছি না যে 11 দিনের মধ্যেই চলে গেছে, এখন পতন হবেই। নো, দ্যাটস দ্য হিস্টোরিক্যাল গ্রাফ। খেয়াল রাখবেন, আমি ডান দিকে বলে দিয়েছি সেখানে, ওকে? নাও উপরে কি যেতে থাকবে নাকি এটা পড়বে? এটা পড়তে বাধ্য। স্টক মার্কেট তো অবিরাম উপরে দিয়ে যেতে পারবে না। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। সো আপনার ফোকাস কোথায় হবে? ইন মাই ওপিনিয়ন, আপনি যদি ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি ইনভেস্টার হয়ে থাকেন, ইউ শুড ফোকাস অন দিস হিয়ার। You take a look at it, the maximum signal on the bottom. The signal meaning the 11, the NASDAQ record, 11 consecutive days. If you take a look at this one, there are drawdowns. আপনি খেয়াল করে দেখবেন। Now, sometimes, 3% নেমে যায়, 1% নেমে যায়, but a lot of times রেঞ্জ কখনো -8% নেমে যেতে পারে। I'm not saying যে immediately 11 দিনের পরই এটা হবে, right? The market drops 8%. Remember this. So be careful if you are trading out there. But it is just a maximum loss from the signal, okay? 8%, wherever down, right? Now, remember একটা জিনিস, this is a election year. আমরা যদি পরবর্তীতে দেখি, election year, SPX seasonal composite 4 years presidency. Yes, midterm এটা খেয়াল করবেন আপনারা মাঝখানে। Midterm, এটা if you take a look at the midterm election, আপনি obviously বুঝতে পারবেন এটা war time. The war আমাদের যুদ্ধের কারণে কিন্তু আমাদের থ্রো অফ করে দিচ্ছে, আমরা অফ ব্যালেন্স হয়ে গেছি, রাইট? ইটস এ শর্ট টাইম মুভমেন্ট বাই দ্য ওয়ে, আউট অফ দ্য উইন্ডো। এটা এই উইন্ডোর মধ্যে পড়ে না, এটা আমরা প্রেডিক্ট করতে পারিনি। ইটস প্রজেক্টেড মুভমেন্ট, আমরা বুঝতে পারিনি, ওকে? বোঝার কথাও না, কারণ দিস ইজ ওয়ার। বাট মিড টার্ম ইলেকশন যেটা হয় টেন্ড টু হ্যাভ উইক সামার,
দুর্বল সামার হয়, যেটি এখন আমরা সামারের দিকে যাচ্ছি স্লোলি, এবং বছরের শেষ নাগাদ পতন ঘটে। দিস ইজ আ মিড টার্ম হিস্টোরিক্যালি, দিস ইজ হোয়াট ইটস, আপনারা যেটা দেখছেন নাও। ডাজ দিস মিন দ্যাট, এর অর্থ কি যে বছরের শেষ নাগাদ আসলে আপনি নিচের দিকে পড়বেন? আমার ওপিনিয়ন হচ্ছে a lot of things, you have to take a lot of, you have to take a lot of this, what happens, কি হয়, এবং কত কিছু ব্যাপার আছে। আর্নিং, আমরা কিন্তু আর্নিং সিজনে আছি। ASML এবং TSMC, দে আর হিউজ, কারণ তারা ক্যারি করে মার্কেট, দে আর দ্য ক্যানারি ইন দ্য কোল মাইন। সো আপনাকে মনে রাখতে হবে, এদের দেখে আপনি বুঝতে পারবেন যে AI ডিম্যান্ডের অবস্থাটা কি, অ্যান্ড বোথ এই মুহূর্তে বাড়ছে এবং তাদের গাইডেন্সও বেড়েছে। বোথ আর আর্নিং অ্যান্ড দে বোথ বিট দ্য রেভিনিউ, দে বোথ আর ডুইং ওয়েল। সো অবভিয়াসলি ইট হ্যাজ আ লট অফ র্যামিফিকেশন, এটার অনেক ব্যাপার আছে। AI সাইকেলের অনেক কিছু ডিপেন্ড করে এই দুটি কোম্পানির উপরে। নাও আমরা দেখলাম নেটফ্লিক্স আর্নিং ঘোষণা করা হচ্ছে, অ্যান্ড দে বিট দ্য আর্নিংস, দে বিট দ্য রেভিনিউ, ওকে। তারা গাইডেন্স যাচ্ছে, সামনের গাইডেন্সটা লোয়ার করেছে, যার ফলে আজকে মার্কেট পড়ে গেছে তাদের, হ্যাঁ। বাট অবভিয়াসলি আমরা যদি দেখি, উই স্টিল হ্যাভ মেটা, গুগল, অ্যামাজন, এনভিডিয়া, এটসেট্রা, অ্যান্ড আই থিঙ্ক অবভিয়াসলি if those company, তারা যদি লোয়ার করে গাইডেন্স, actually the ones who report guidance, right, I think the event like this could definitely get a back down. আপনি যখন এরকম শুনবেন গাইডেন্স কমে আসবে, তখন কিন্তু এটা পতন ঘটতে পারে। আমরা দুর্বল একটা সামার দেখতে পারি ফর দিস রিজন, রাইট। ইফ ইউ থ্রো দিস অল, আপনি যদি এর সাথে আরও যুক্ত করেন, ফেড কিন্তু আসতেছে, ইন্টারেস্ট কমাবে কি কমাবে না আমরা জানি না এখনো। May 15 তাদের নতুন চেয়ারম্যান আসতেছেন, এখনো সিলেকশন হয়নি, ইটস ইনডেফিনেট, আনসার্টেন, ওকে। অ্যান্ড মার্কেট ইজ ডেফিনেটলি, এটা কিন্তু টেস্ট, নতুন ফেডারেল রিজার্ভে যিনি আসেন তাকে মার্কেট টেস্ট করে কিন্তু। সো শিওর, অফকোর্স উই ক্যান গেট লোয়ার। বেস কেস আমি যদি পরবর্তীতে দেখি, মাই বেস কেস ওয়াজ দেয়ার, যেখানে আপনারা দেখছেন যে এইখানে, কিন্তু এখানে চলে যাবে, আই ডিডন্ট থিঙ্ক দ্যাট। নাও টু কাট ইট শর্ট, আমি বলবো যে আপনার প্রশ্ন হচ্ছে, আমি আমাকে বলুন আমরা কোনটা কিনবো। নো, দের ইজ নো স্পুন ফিড। আপনাকে মার্কেটগুলো দেখতে হবে, আপনাকে কোম্পানিগুলো দেখতে পারবে। কেউ যদি আমাকে বলতো যে কিছুদিন আগে অ্যামাজন ওয়াজ লাইক 471, রাইট নাও ইটস আই এম সরি 371, ইউ শুড হ্যাভ বট ইট, বাট ইউ ডিডন্ট বাই ইট, ইউ মিসড ইট। আপনাকে বুঝতে হবে আপনার পোর্টফোলিও আপনি কীভাবে মেনটেন করবেন। যখন ডিপ আসে আপনাকে কিনতে হবে, মাস্ট। মাইক্রোসফট, অ্যাবসোলুট টেয়ার রাইট নাও, হু নিউ। আপনাকে অনেক সময় আসবে যে আপনি চিন্তা করুন আপনি কী করবেন। আপনাকে, ইউ জাস্ট হ্যাভ টু পুল দ্য ট্রিগার। শুড আই বাই ইট, আরও কি নিচে নামবে, আরেকটি উপরে যাবে? নো, ইউ নিড টু থিঙ্ক ফ্রম ইনভেস্টিং প্রসপেক্টিভ, ইনভেস্টর প্রসপেক্টিভ, ট্রেডার প্রসপেক্টিভ, এবং আপনাকে এটার সাথে ইনভলভ থাকতে হবে। আপনাকে কেউ স্পুন ফিট করবে না, আপনাকে এটির সাথে লেগে থাকতে হবে। এনিওয়ে, আমি চেষ্টা করব যাতে করে প্রতি সময় আমি আপনাদেরকে এই আপডেটগুলো দিতে পারি, এবং ইটস ক্যান বি ভেরি হেল্পফুল অ্যান্ড হেলথি ফর অল অফ ইউ। নাও আমি দুটি ব্যাপার তুলে ধরবো। একটি হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপার। এখন যেটি হচ্ছে সেটা হলো USCIS যেই কেসই ডিনাই হচ্ছে তাকে রিমুভালে ফেলে দিচ্ছেন, অর্থাৎ ইউ আর গোয়িং ইনটু ডিপোর্টেশন। সো আপনি ভাবছেন যে অ্যাসাইলাম কেস বা অন্যান্য কেস, নো, আমি যেটি দেখলাম সেটা হচ্ছে গ্রিন কার্ডের কেস, আপনি অ্যাডজাস্টমেন্ট কেস ডিনাই হয়েছে, রিমুভালে ফেলে দিচ্ছে। রিমুভাল মানে ডিপোর্টেশন। আমি একটি খবর শুনলাম, সেটি হচ্ছে একজন সিটিজেনশিপের পরীক্ষা দিতে গেছেন, সেখানে ফেল করেছেন, না সেখানে তার কাগজপত্র উনি ফেল করেছেন এবং তাকে ডিনায়াল ফেলে দেওয়া হয়েছে। আগে যেটি হতো আপনাকে অ্যাপিলের সুযোগ দেওয়া হতো, রাইট। এখন এইটি হচ্ছে, দিস ইজ ভেরি কেয়ারফুল। সো আপনারা যারা করবেন, অভিজ্ঞ অ্যাটর্নির সাথে কাজ করবেন, বি কেয়ারফুল, হ্যাভ এ প্ল্যান। দিস ইজ ভেরি ক্রিটিক্যাল টু। আপনি জানেন দিস USCIS অ্যান্ড দ্য কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, দে আর নট ফ্রেন্ডলি। এখন যাবো আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমরা যদি D1 দেখি অন স্ক্রিনে, ওকে, যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে ফ্লোরিডাতে নিউ ল পাস হয়ে গেছে। এটি তাদের রিপাবলিকান ব্যাক সেনেটে পাস হয়েছে, স্টেট সেনেটে, এবং এখন এটি ল হয়ে গেছে। এটি বলবৎ হচ্ছে জানুয়ারি 1 তারিখ থেকে। এখন থেকে ফ্লোরিডাতে যে কোনো মানুষ ড্রাইভার্স লাইসেন্স যখন অ্যাপ্লাই করবেন, উনি যদি সিটিজেন না হয়ে থাকেন, তার ড্রাইভার লাইসেন্সে লেখা থাকবে NC, নট সিটিজেন। আপনার যদি গ্রিন কার্ডও থাকে, আপনার এখানে লেখা থাকবে নট এ সিটিজেন, ওকে। তাহলে যাদের অলরেডি আছে তাদের কী হবে? তারা যখন এক্সপায়ার হয়ে যাবে, রিনিউ করতে যাবেন, তখন তারা এটির মধ্যে পড়বেন। যারা জানুয়ারি 1 তারিখ থেকে নেবেন, তারাও তাদেরকে এই প্রমাণ করতে হবে তারা সিটিজেন কি নন সিটিজেন। এটি ফরেন স্টুডেন্ট, ওয়ার্কার এবং গ্রিন কার্ড সবার জন্য প্রযোজ্য। দে উইল হ্যাভ এ নন সিটিজেন। না, কেন এটি ইম্পর্টেন্ট? একটি স্টেটে হয়েছে, অন্যান্য স্টেটে হবে কি হবে না এখন আমরা বলতে পারছি না, বাট উই আর কিপিং অ্যান আই। দিস ইজ নট এ গুড সাইন। আমি চাবো আপনারা ইউ শুড পে অ্যাটেনশন টু দিস থিংস।
সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।